নমস্কার, আমি ডক্টর রিয়া। জিডিএমও 2025-এর ওপর আমি আমার এই ইউটিউব চ্যানেল প্রিন্সি ডকে একটি সিরিজ দিচ্ছি। তার পার্ট 9-এর ভিডিও নিয়ে আমি আজকে এসেছি। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সিবিটি। গভর্নমেন্ট থেকে অলরেডি ঘোষণা করা হয়েছে এবং নোটিফিকেশান দেওয়া হয়েছে যে কম্পিউটার বেসড টেস্ট সিবিটি হবে, পরীক্ষা হবে এবং পরীক্ষার মাধ্যমে জিডিএমও চাকরিতে পরীক্ষার মাধ্যমে প্রথমে স্ক্রিনিং করা হবে যে কারা ইন্টারভিউতে যোগ্য এবং তারপর হয়তো ইন্টারভিউ নেওয়া হতে পারে। তো এখন মোট কথা সিবিটির প্রস্তুতিটাই পাখির চোখ সকলের। তো আমি সেইটার ওপরেই আজকের ভিডিওটা করছি। তো প্রথমে আমি একটা জেনারেল অ্যাপ্রোচের কথা বলবো যে কিভাবে এটার প্রস্তুতিটাকে তোমরা দেখবে, এবং নেক্সট আমি বলবো যে কোন টপিকগুলো, কয়েকটা অন্তত আমি বলার চেষ্টা করবো। আমি একটা লিস্ট আপ করেছি যেগুলো আমার নিজের মনে হয়েছে যে এগুলো ইম্পর্ট্যান্ট। তো তোমাদের প্রচুর কোয়ারিজ ছিল যে দিদি সিবিটির ওপরে একটা ভিডিও করো, সিবিটির প্রস্তুতি কীভাবে নেব। আমি নিজের কিছু শারীরিক অসুস্থতার জন্য এতদিন একটাও ভিডিও বানাতে পারিনি। তো আমি ফাইনালি চেষ্টা করছি আজকে কিছুটা অন্তত যদি তোমাদের কিছু উপকার হয়। তো দেখো, প্রথমেই বলি যে নিট পিজি একটা এমডি কোর্সে সিলেক্ট হওয়ার, সেখানে কারা চান্স পাবে সেই সিলেকশানের পরীক্ষা। আর যে সিবিটিটা তোমাদের ডিসেম্বর মাসে সামনে রয়েছে সেটা হচ্ছে একটা চাকরির পরীক্ষা। তো দুটো জিনিসকে এক করবে না। যদিও একটি বিশেষ সংস্থাকে দায়িত্ব দেওয়া হয় এবং তারাই কোয়েশ্চেন করবে, তবুও আমি বলছি সেটা পুরোটাই এই ভিত্তিতে। যদিও আমার বেলায় ইন্টারভিউ হয়েছিল, আমার বেলায় কিন্তু সিবিটি হয়নি, কিন্তু যদি আমি তো 2.5 বছর এই সার্ভিসটা করছি, আমার নিজের আইডিয়া থেকে আমি বলছি যে যদি আমার ক্ষেত্রে এই সিবিটি হতো তাহলে আমি কিভাবে প্রস্তুতি নিতাম, তার ভিত্তিতে আমি আজকে এই ভিডিওটা বলছি। তো এক্ষেত্রে আমার মনে হয় যেগুলো অন্যান্য চাকরির পরীক্ষা রয়েছে সেই কোয়েশ্চেন পেপারগুলো ফলো করা বেশি ভালো। তার মধ্যে রয়েছে ধরো ইউপিএসসি সিএমএস, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির পরীক্ষা। যারা দিয়েছো তারা জানো যে দুটো হাফে পরীক্ষা হয়, এবং হ্যাঁ, ওখানে কম্পিউটারের পরীক্ষাটা দিতে হয় না, পেন অ্যান্ড পেপারে হয়, মানে ওএমআর শিটের মধ্যে গোল গোল করে আনসার করতে হয়। তো এর কোয়েশ্চেন পেপারগুলো ফলো করলে বুঝতে পারবে। এর কোয়েশ্চেন পেপার তোমরা কোথায় পাবে, এটা ইউপিএসসির যেটা অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে আমি একবার ডাউনলোড করেছিলাম। upsconline.gov.in এরকম একটা ওয়েবসাইট আছে যেখান থেকে ইউপিএসসির ফর্ম ফিল আপটা হয়। তো ওখানে ওদের প্রিভিয়াস অনেক বছরের কোয়েশ্চেন দেওয়া আছে, আনসার কেউ সঙ্গে ছিল। তো ওই ওয়েবসাইটটা একবার খুঁজে দেখবে যে এখনও সেখানে ওই কোয়েশ্চেনগুলো আছে কিনা। যদি থাকে তাহলে সেগুলো একটু ভালোভাবে পড়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আর্মি মেডিকেল অফিসার, আর্মিতে যে নিয়োগ হয় সেটাও কিন্তু পরীক্ষা নিয়ে হয়। তো ওটার কোয়েশ্চেন পেপার জোগাড় করতে পারলে ওগুলো একটু দেখবে। আচ্ছা, এবার বলি যে নিটের সাথে এই পরীক্ষাগুলো তফাৎ কোথায় হয়। দেখো, নিটে না কোয়েশ্চেনগুলো অনেক বড় বড় থাকে, মানে লেংদি কোয়েশ্চেনের সংখ্যা অনেক বেশি থাকে। ইন্টিগ্রেটেড কেস, আমি বলছি না যে জিডিএমওর পরীক্ষায় ইন্টিগ্রেটেড কেস থাকবে না বা থাকা উচিত নয়, অবশ্যই থাকতে পারে, কিন্তু তার সংখ্যাটা নিটের মতন এত বেশি হবে না। মানে নিটে যেমন কোয়েশ্চেনগুলো পড়ে শেষ করতেই, মানে খুব কেয়ারফুলি, খুব বেশি করে জিটি দেওয়া বা এই যে প্র্যাকটিস করা, টাইমের মধ্যে শেষ করাটা একটা চ্যালেঞ্জ থাকে। কিন্তু আমি ইউপিএসসি সিএমএস নিজেও দিয়েছি, ইউপিএসসি সিএমএসে কিন্তু লেংদি কোয়েশ্চেনের সংখ্যা এত বেশি থাকে না, মানে তুমি টাইমের মধ্যে আরামসে কমপ্লিট করে নিতে পারবে, কারণ এক একটা কোয়েশ্চেন পড়তে এত বেশি টাইম লাগে নিটে। তো সেইটা কিন্তু হয় না। সেম আইএনআই সেটের ক্ষেত্রেও, আইএনআই সেটে যে ধরনের কোয়েশ্চেন অ্যাসারশন রিজন বলো বা কলাম ম্যাচিং, যে ধরনের জিনিসগুলো ছিল, হ্যাঁ কলাম ম্যাচিং এক দুটো কিন্তু ইউপিএসসি সিএমএসেও পেয়েছিলাম। তো এই ধরনের যে অ্যাসারশন রিজন বা লেংদি কোয়েশ্চেন, যেগুলো লেংদি কোয়েশ্চেন, শুধু কোয়েশ্চেনটা লেংদি না, প্রত্যেকটা অপশানও লেংদি, মানে একটা ফুল সেন্টেন্স, এক একটা অপশান বড় বড় সেন্টেন্স। তো সেই ধরনের জিনিস আমি মনে করি যে এই জিডিএমওর যে পরীক্ষা সেখানে হয়তো এগুলোর সংখ্যা কম থাকবে। আর ইউপিএসসি সিএমএসে তুলনামূলকভাবে নিটের থেকে ওয়ান লাইনারের সংখ্যা একটু বেশি থাকে। হ্যাঁ, সব ওয়ান লাইনার থাকে এরকম নয়, কিন্তু ওয়ান লাইনার থাকে। আর নিটে তো ওয়ান লাইনারের সংখ্যা অনেকটাই কম থাকে। আচ্ছা, ইমেজ বেসড কোয়েশ্চেন, ভিডিও কোয়েশ্চেন, হ্যাঁ যেহেতু কম্পিউটারের পরীক্ষা হচ্ছে, ইমেজে ভিডিও হয়তো দেবে না, কিন্তু ইমেজ তো থাকতেই পারে, থাকবেই ধরে রাখো।
তো ইমেজ যেগুলো আছে দেখে যাবে। বিশেষ করে প্যাথোলজি মাইক্রোবায়োলজিতে যেগুলো স্লাইডগুলো একটু ভালো করে দেখবে, খুব হাইফাই জিনিস না, বেসিক জিনিসের স্লাইডগুলো যেন চিনতে পারো, এটা দরকার। আচ্ছা, এবার বলি যে ওখানে যে সিলেবাসটা দিয়েছে ওয়েবসাইটে, সিলেবাসের মধ্যে তো শুধু সাবজেক্টের নামগুলো লেখা আছে, যার মধ্যে অ্যানাটমি আর ফিজিওলজির নামটা লেখা নেই, বাদ বাকি সবকটাই আছে। তাহলে কি অ্যানাটমি আর ফিজিওলজিটা বাদ দিয়ে পড়বো? একদমই নয়। ধরো একটা ফ্র্যাকচার বা কোনো নার্ভ পালসি, ধরনের কিছু একটা কেস সিনারিও দিল, তো অ্যানাটমির নলেজটুকু তো সেখানে তোমার লাগবেই। তো তার জন্য যেটুকু অ্যানাটমি দরকার, সেটার জন্য যদি পড়তে হয় তো পড়ে নিতে হবে। আর ফিজিওলজিটাও তাই, একটু 19-20 অল্প বিস্তর নলেজ লাগতেই পারে। হ্যাঁ, খুব বেশি করে খুব বিভিন্ন এই মেকানিজম ওই মেকানিজম সব ফিজিওলজিতে অত ডিটেলসে হয়তো লাগবে না। আচ্ছা, এরপর বলি যে বাদ বাকি সাবজেক্টগুলো। তো আমি ওভারঅল কয়েকটা টপিকের লিস্ট করেছি, কারণ সাবজেক্ট ওয়াইজ ওইভাবে টপিকের লিস্ট আমি করে উঠতে পারিনি। মোটামুটিভাবে বলতে গেলে যেগুলো কমন এমার্জেন্সি, কমন ওপিডি ম্যানেজমেন্ট, হ্যাঁ কমন প্রবলেম, আনকমনগুলো না, কমনগুলো বেশি ভালো করে পড়ো। তো আর যেহেতু একটা সরকারি চাকরির পরীক্ষা, তো যে সমস্ত ডিজিজের গভর্নমেন্ট গাইডলাইন আছে ট্রিটমেন্টের, সেগুলো ছেড়ে যাবে না। পরীক্ষায় আসুক না আসুক, এইগুলো অন্তত ছেড়ে না যাওয়াটা বুদ্ধিমানের কাজ। যেমন ধরো টিভিতে আরএনটিসিপি প্রোটোকল আছে, তো আরএনটিসিপি প্রোটোকলটা ভালো করে পড়ে যাওয়া। লেপ্রসির ম্যানেজমেন্ট আছে, তো টিভিতে ধরো ডিটেলসে পড়বে, মানে সবটাই, শুধু আরএনটিসিপি প্রোটোকলে মানে তোমার যখন এমডিআর টিবি, এক্সডিআর টিবি, ড্রাগ রেসিস্ট্যান্স হচ্ছে, তার কীভাবে ম্যানেজমেন্ট হয় সেটা ডিটেলসে ভালো করে যেন পড়া থাকে। লেপ্রসির ক্ষেত্রেও ডিটেলসে, মানে লেপ্রসি ধরো মাঝখানে ট্রিটমেন্ট বন্ধ থাকলো, তারপর আবার শুরু হলো কীভাবে, কারণ এই পরিস্থিতিগুলো আমরা ভীষণ ফেস করি যখন আমরা আউটডোরের পেশেন্ট দেখি, যে লেপ্রসি মাঝখানে ট্রিটমেন্ট বন্ধ করে দিয়েছে, তারপর আবার শুরু করেছে। তো এইগুলোই কেস সিনারিও হিসেবে কোয়েশ্চেন দিতেই পারে, কোনো তাতে আশ্চর্য হব না। আর লেপ্রা রিয়াকশান কীভাবে কী হয়, এই টপিকগুলোকে ডিটেলসে পড়বে। নেক্সট হচ্ছে তোমার ম্যালেরিয়া সবকটা টাইপ, সবকটার যে প্যারাসাইটগুলো ছবি যেন চিনতে পারো, যদি ছবি ইমেজ হিসেবে দেয়, এবং কি টেস্ট করা হচ্ছে বা কখন টেস্ট করা হচ্ছে, কোন সময় করা হচ্ছে, এই ধরনের জিনিসগুলো, প্লাস হচ্ছে তার ট্রিটমেন্ট গাইডলাইন গভর্নমেন্ট প্রোটোকলে যেটা আছে সেগুলো। আচ্ছা, ফ্যালসিপেরাম ম্যালেরিয়া বা সেখান থেকে কি কমপ্লিকেশন হতে পারে, এগুলো ডিটেলসে লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে ধরো ডেঙ্গু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক। ডেঙ্গু ডিটেলসে পড়বে, মানে সব ডেঙ্গুর মধ্যে, ডেঙ্গু শক সিনড্রোম, ডেঙ্গু থেকে যা যা রয়েছে, কখন ব্লাড দিতে হচ্ছে, কখন এফএপি বা যা লাগে সেগুলো। ফাইলেরিয়া, ইনফেকশাস ডিজিজের মধ্যে ফাইলেরিয়া ভালো করে পড়তে হবে, কারণ ফাইলেরিয়া প্রিভেনশনের জন্য গভর্নমেন্ট অনেক কিছু করছে। তো সেই জিনিসগুলো, ফাইলেরিয়ারও প্যারাসাইট, হ্যাঁ ট্রিটমেন্ট, সমস্ত কিছু। আর তার সাথে ধর টাইফয়েডের ওই যে কতদিন বাদে টেস্ট করব, স্টুল, ইউরিন, এই যে জিনিসগুলো রয়েছে এগুলো ভালোভাবে লাগবে। কিছু যে ভেক্টর বর্ন ডিজিজ আদার্স যেগুলো রয়েছে, ধরো সেই সমস্তগুলোর ভেক্টর বর্ন ডিজিজ আমি আলাদা আলাদা করে বলছি না, মানে যা যা রয়েছে আর কি, সেটা যে ভেক্টর দিয়েই হয়ে থাকুক না কেন, সেগুলোর ভেক্টরের নাম, মানে ইনসেক্ট যেটা হোক, তার প্রাইমারি হোস্ট, সেকেন্ডারি হোস্ট, যা যা রয়েছে, ড্রাগ অফ চয়েস কী, এবং প্রিভেনশন কীভাবে করবে, এটা দরকার। কমমেডের মধ্যে প্রত্যেকটা ডিজিজের প্রাইমারি অ্যান্ড প্রাইমর্ডিয়াল প্রিভেনশন এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আরেকটা বলি, যে সমস্ত ডিজিজে মানে ধরো কিওর হয় না, সেক্ষেত্রে রিহ্যাবিলিটেশনের যে প্ল্যানিংগুলো সেগুলোও লাগবে। আচ্ছা, এই টপিকগুলো মানে আর যাই পড়ো, এগুলো অন্তত ছেড়ে না যাওয়াটা ভালো। আচ্ছা, এরপর হচ্ছে যে এই যেগুলো বললাম আমি, এর মধ্যে প্রত্যেকটাই তুমি তো বুঝতে পারবে যে প্রাইমারি হেলথ সেন্টার বা প্রাইমারি কেয়ার ছাড়া কখন এটা রেফার করার মতো, সেই রেফারের ইন্ডিকেশানগুলো কী কী, অবশ্যই সেটা তো বইয়ে থাকবে না,
কিন্তু তোমাকে যদি কেস সিনারিও দেয় যে ইউ আর পোস্টেড ইন এ প্রাইমারি হেলথ সেন্টার অ্যান্ড ইউ আর ফেসিং দিস, তো সেক্ষেত্রে যে কখন রেফার করতে হবে, বিশেষ করে ধরো বাচ্চাদের এই যে রেফার টু হায়ার সেন্টার, অনেক জায়গা দেখবে ম্যানেজমেন্ট প্রোটোকলের মধ্যেও লেখা থাকে, তো এই জায়গাগুলো একটু গুরুত্ব দেবে। আচ্ছা, এরপর হচ্ছে সুইসাইডের যে বিভিন্ন মানে মেথডগুলো, যেমন ধরো যেগুলো আসে ভীষণ এমার্জেন্সিতে, স্নেক তোমার স্নেক বাইট না, যেগুলো ধরো হ্যাঙ্গিং হতে পারে, বা পয়জনিং, বিভিন্ন ধরনের পয়জনিং, ওপি পয়জনিং, কেরোসিন খেয়ে নিল, বা ফিনাইল, মানে যা যা রয়েছে, ঠিক আছে, বিভিন্ন যে অ্যাসিড অ্যান্ড অ্যালকালি পয়জনিং, তো এটার প্রত্যেকটার ম্যানেজমেন্টগুলো কিন্তু লাগবে, কারণ এই ধরনের পেশেন্টগুলো প্রচুর আসে। আচ্ছা, এরপর মেডিসিনের যেগুলো এমার্জেন্সি, তার মধ্যে অবশ্যই স্নেক বাইট, আচ্ছা, বিভিন্ন ধরনের অ্যানিম্যাল বাইট, মানে রেবিসের যে প্রোটোকলটা রয়েছে আর কি, যে ওই ভ্যাকসিন দেওয়ার, হ্যাঁ, ওইটা খুব ভালো করে পড়ে যাবে। আর বেসিক এজি, তার ম্যানেজমেন্ট বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে। আচ্ছা, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অ্যানজাইনা, এগুলো ডিটেলসে। আচ্ছা, ইসিজির যে আমার মনে হয় ইমেজ দেখে চিনতে পারবে বেসিক এমার্জেন্সিগুলো, এগুলো একটু দরকার আছে। ইসিজির বেসিক ইসিজি পার্ট মানে একটু দেখে যাবে। আচ্ছা, চাইল্ডের ক্ষেত্রে নিউমোনিয়া এবং এজি, যেহেতু এগুলোর গভর্নমেন্টের প্রোটোকল রয়েছে, এইগুলো লাগবে। আচ্ছা, আর বলতে, আচ্ছা এবার বলি যে যেহেতু এখন গভর্নমেন্ট থেকে নানা রকম ট্রেনিং দেওয়া হয়, তো বিসিএলএস, বেসিক কার্ডিওথোরাসিক লাইফ সাপোর্ট, অ্যাডভান্স কার্ডিওথোরাসিক লাইফ সাপোর্ট মানে এসিএলএস, আর এটিএলএস, অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট, বিশেষ করে এটিএলএস গাইডলাইন। তো এই তিনটে গাইডলাইন খুব ভালো করে দেখে যাবে। এটা শুধু মানে জিডিএমওর পরীক্ষা কেন, আমার মনে হয় যে কোনো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, তো এগুলো লাগবে। রিসাসিটেশন, নিউবর্ন রিসাসিটেশন ভীষণ ইম্পর্ট্যান্ট। আচ্ছা, মানে আম্বু করা বা এগুলো ভীষণ লাগবে। আর এবার বলি আর দুটো জিনিস, হাইপার টেনশন আর ডায়াবেটিসের এভরিথিং, মানে একদম শুরু থেকে শেষ, সেটা ধরো কমিউনিটি মেডিসিন, মানে এই টপিকটা সব সাবজেক্ট থেকে ভালোভাবে যেন কভার করা থাকে, যে কখন কোন মেডিসিন দেওয়া হবে, কী ধরনের পেশেন্টে কোন ওষুধটা দেওয়া যায়, কোনটা যায় না, কার ক্ষেত্রে কোনটা, ধর হাইপার টেনশনের সাথে কিডনি ফেলিওর আছে, হাইপার টেনশনের সাথে আরও অন্য কিছু প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে কোন ওষুধটা দেওয়া যাচ্ছে, কোনটা যাচ্ছে না, সেগুলো কোনটা কন্ট্রাইন্ডিকেটেড, এইগুলো ভালো করে জানবে, এবং সেই ওষুধগুলো সাইড ইফেক্টগুলো হাইপার টেনশনে যেগুলো, এবং ডায়াবেটিসের ক্ষেত্রেও তাই। আচ্ছা, এগুলো গেল ওপিডি ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এবার হচ্ছে এদের এমার্জেন্সিগুলো, ধরো হাইপারটেনসিভ এমার্জেন্সি, ডায়াবেটিসের ক্ষেত্রে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, বা হাইপারগ্লাইসেমিক, হাইপার অসমোলার নন কিটোটিক কমা, HONK বা ডিকে, এই জিনিসগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, এগুলো পড়ে যেতেই হবে, এগুলো একদম ডিটেলসে পড়বে, মানে হাইপার টেনশন আর ডায়াবেটিস থেকে সমস্ত রকমের ওপিডি কেস বা এমার্জেন্সি কেস প্রবাবল যা যা হতে পারে সেটা যেন কোনোভাবেই বাদ না যায়। আর কমন ওপিডির মধ্যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ভীষণ ইম্পর্ট্যান্ট, এবার তার কালচার সেন্সিটিভিটি টেস্ট করা, এবং সেই অনুযায়ী কিভাবে চেঞ্জ হবে অ্যান্টিবায়োটিক, সেটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এটার ক্ষেত্রে মনে পড়লো যে ইনফেক্টিভ এন্ডোকার্টাইটিস দেখে যাবে, ওইখানেও তো ব্যাকটেরিয়া অনুযায়ী যে কীভাবে কী ট্রিটমেন্ট হয় সেইগুলো দরকার। আচ্ছা, এরপর হচ্ছে আমি বলি যে নর্মাল লেবার, তো নর্মাল লেবার তো আছেই। আচ্ছা, আপগার স্কোর ভীষণ ইম্পর্ট্যান্ট, আপগার স্কোর লাগবেই। আর বিভিন্ন ধরনের পয়জনিং তো আছেই, তার মধ্যে তোমার ওই অর্গানোফসফরাস অ্যান্ড অর্গানোক্লোরিন পয়জনিং, এটা খুব ভালোভাবে দেখে যাবে। আচ্ছা, আর পেডিয়াট্রিক্সের মধ্যে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল খুব ভালোভাবে মুখস্থ করবে, প্রত্যেকটা ভ্যাকসিনের সাইড এফেক্ট ডিটেলসে, কোন ভ্যাকসিনটা কতদিন পর্যন্ত ম্যাক্সিমাম দেওয়া যায়, এবং ধরো ভিটামিন এ ডেফিসিয়েন্সি, ভিটামিন এ যেহেতু খাওয়াতে বলে গভর্নমেন্ট থেকে, তো ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে যে কী
মানে কমপ্লিকেশনগুলো যেগুলো রয়েছে এবং তার ট্রিটমেন্টগুলো, এই জিনিসগুলো মানে ভ্যাকসিন কেউ নিল না তার কী হতে পারে, মানে যেহেতু ভিটামিন এও খাওয়াতে বলে তাই ওটার অভাবে যেটা হয় সেটাও জানতে হবে। আচ্ছা, এবার বলি নর্মাল লেবার। নর্মাল লেবারের A to Z। আচ্ছা, বেসিক গাইনি এমার্জেন্সির মধ্যে ধরো এই যে হোয়াইট ডিসচার্জ বা এই ধরনের জিনিসগুলো লাগবে। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের গভর্নমেন্ট প্রোটোকল আছে, খুব ভালো করে দেখে যাবে, ওই যতগুলো কালারের কিট আছে সেগুলো সমস্ত কটা। আচ্ছা, এবার বলি আউটব্রেক ম্যানেজমেন্ট লাগবে, যে ফ্লাড, কলেরা, এখন তো ডেঙ্গুরও আউটব্রেক হচ্ছে, তো এই আউটব্রেকে এগুলো কম মেডে পেয়ে যাবে তোমরা, যে কোনো স্ট্যান্ডার্ড টেক্সট বুক পার্কের বইতে সবই রয়েছে। আর যে কোনো ভালো MCQ বই বা কোচিংয়ের যে ড্যামস ম্যারো এদের স্টাডি মেটেরিয়ালের মধ্যেও হয়তো কমিউনিটি মেডিসিনের নোটসের মধ্যে থাকবে। আচ্ছা, এবার বলি ক্যান্সার। এক্ষেত্রে আমি বলি যে ক্যান্সারের স্ক্রিনিংগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, স্পেসিফিক্যালি সার্ভাইকাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার, ওরাল ক্যান্সার, এই চারটের অন্ততপক্ষে স্ক্রিনিং ভীষণ ইম্পর্ট্যান্ট, যে কীভাবে ডায়াগনোসিস হবে। কেন বলছি, প্রাইমারি লেভেলে না তুমি শুধু স্ক্রিনিংটাই করতে পারবে, তুমি তো ট্রিটমেন্টটা করতে পারবে না, তো স্ক্রিনিংটা অন্তত দেখে যাও। আর বাদ দিলে ওই ক্যান্সার স্টেজিং, তার কেমোথেরাপি, রেডিওথেরাপি, তার OT সার্জারি, এই পোর্শনগুলো থেকে আমার মনে হয় স্ক্রিনিংটা বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, যদি সম্ভব হয় তাহলে পুরোটাই পড়ে যেতে পারো, কিন্তু অন্তত স্ক্রিনিং কীভাবে হয় এই কটা ক্যান্সারের অবশ্যই ভালোভাবে দেখা উচিত। গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার ডিটেলসে পড়ে যাবে, তার কারণ এগুলো ম্যানেজমেন্ট মানে ব্লক লেভেল থেকে শুরু হয়ে যায়। আচ্ছা, ইন্টিগ্রেটেড কোয়েশ্চেন অবশ্যই আসতে পারে মেডিসিন থেকে। আচ্ছা, এবার আমি বলি যে কোন ধরনের জিনিসগুলো তোমরা কম পড়তে পারো, মানে কম গুরুত্বপূর্ণ, পড়তে হবে না এটা তো বলতে পারি না। তো সেক্ষেত্রে দেখো, যেগুলো রেয়ার জেনেটিক ডিজিজ বায়োকেমিস্ট্রিতে পাবে বা মেডিসিনে পাবে, রেয়ার জেনেটিক ডিজিজ, রেয়ার সিনড্রোম, মানে এমন এমন সিনড্রোম যেটা হয়তো নিট পিজির প্রিপারেশান না নিলে তুমি পড়তে না, মানে প্রফের প্রিপারেশানে হয়তো যে ডিজিজগুলো আমরা পড়তামই না, ওই নিটের প্রিপারেশান নিতে গিয়েই নতুন করে জানতে পেরেছি, এই ধরনের যেগুলো আমি বলতে চাইছি। তো রেয়ার জেনেটিক ডিজিজ, হ্যাঁ, ডাউন সিনড্রোম, পাটাও সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, এগুলো কমন, এগুলো লাগবে, কিন্তু রেয়ার বলছি। তো রেয়ার জেনেটিক ডিজিজ। আচ্ছা, বিভিন্ন মেটাবলিক ডিজিজ যেগুলো রয়েছে রেয়ার, সেগুলো খুব গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, বিভিন্ন হরমোন ইমব্যালেন্স বা হরমোনের জন্য যে ডিজিজগুলো রয়েছে, এন্ডোক্রিন মানে মেডিসিনের এন্ডোক্রিনের যে ডিজিজগুলো তোমরা পাবে, ধরো হ্যাঁ ডায়াবেটিসও হরমোনের থেকেই হচ্ছে, কিন্তু সেটা ভীষণ কমন। হ্যাঁ, তো ধরো থাইরয়েডের বিভিন্ন ইমার্জেন্সি সেগুলোও রয়েছে, সেগুলো দরকার, কিন্তু ধরো প্রোল্যাকটিন থেকে কি হচ্ছে বা তোমার আদার্স যে বেশি কিছু হরমোন রয়েছে, কুশিং ডিজিজ, কুশিং সিনড্রোম, সেগুলো কি পড়বে না? অবশ্যই পড়তে হবে, কিন্তু আমি বলছি যেগুলো খুব কমন নয় সেই জিনিসগুলো তুমি মানে সময় থাকলে পড়বে, কিন্তু আদারওয়াইজ এগুলো চাইলে বাদ দিতে পারো। আচ্ছা, বিভিন্ন এনজাইম ডেফিসিয়েন্সি বায়োকেমিস্ট্রিতে প্রচুর আছে, সমস্ত এনজাইমের ডেফিসিয়েন্সিতেই কিছু না কিছু হচ্ছে, তো সেক্ষেত্রে এত কিছু পড়া সম্ভবও নয়, আর আমার মনে হয় এত কিছু লাগবে না। হ্যাঁ, G6PD ডেফিসিয়েন্সি পড়ে যাবে, যেটা বুঝতে পারছো যে এটা একদম কমন, এটা লাগবে, G6PD ডেফিসিয়েন্সিটা লাগবে। এবার এই ধরনের যে দু একটা আছে তার বাদ দিয়ে বাকিগুলো যদি সময় না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারো। আর ক্যান্সারের তো বললাম যে ট্রিটমেন্ট বা স্টেজিংগুলো, এত এত ক্যান্সার, তার এত এত স্টেজিং মনে রাখা ভীষণই জটিল, তো আমার মনে হয় ওগুলো হয়তো খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, কারণ জিডিএমওর ক্ষেত্রে আমি অন্তত আশা করছি না যে নিট পিজির স্ট্যান্ডার্ডের বা নিট পিজির লেভেলের বা নিট পিজির মতো করে কোয়েশ্চেনটা হবে। আচ্ছা, এরপরে হচ্ছে ধরো যেগুলো শর্ট সাবজেক্ট, তার মধ্যে হ্যাঁ স্কিন বা সাইকিয়াট্রি, এগুলোর কোয়েশ্চেনের সংখ্যা কমই থাকবে, হয়তো দুটো একটা কোয়েশ্চেন থাকলো বা থাকলোই না, তো সেই ক্ষেত্রে এই সাবজেক্টগুলোতে সময় কম দেওয়াই বেটার। আর থাকলেও হয়তো যেগুলো থাকবে খুব সাধারণ জিনিস জিজ্ঞেস করবে,
স্কিনের খুব রেয়ার ডিজিজের থেকে জিজ্ঞেস করবে না, কিন্তু যে ডিজিজগুলোর নাম সবাই জানে, যে স্কেবিজের ম্যানেজমেন্ট বা ধরো স্টিভেন জনসন সিনড্রোম, যে স্কিনের হয়তো একটা দুটো এমার্জেন্সি হয়, তার মধ্যে একটা স্টিভেন জনসন সিনড্রোম, তো সেটা জানা উচিত। সাইকিয়াট্রিতে একদম বেসিক কিছু কোয়েশ্চেন থাকতেও পারে, নাও পারে। আচ্ছা, রেডিওলজির ভালো করে দেখে যাবে, কারণ এটা তো যতই হোক একটা ডায়াগনস্টিক এবং স্ক্রিনিংয়ের জন্য ইউজ হচ্ছে, তো রেডিওলজিতে যতটা সম্ভব কাভার করবে। সিটি স্ক্যানগুলো বা ব্রেনের যে হেমারেজগুলো, সাবডিউরাল হেমারেজ কীভাবে মানে সিটি স্ক্যানের মধ্যে দেখবে, এই জিনিসগুলো দরকার। আর সার্জারিতে যে বড় বড় ধরো যেগুলো বড় ওটি, বড় সার্জারি আমরা জানি যেগুলো মেডিকেল কলেজ ছাড়া হয় না, তো জিডিএমওর ক্ষেত্রে হয়তো সেগুলো ওরা নাও জানতে চাইতে পারে, কারণ ব্লক লেভেলে তো কোনো ওটি হয় না। হ্যাঁ, ওটি হয় না বলে সেটা ডাক্তার জানবে না এটা নয়, কিন্তু হয়তো এমসিকিউতে সেগুলো ওরা কম স্ট্রেস দেবে। আচ্ছা, প্রি ক্লিনিক্স প্যারাক্লিনিক্সের কথা বলি। প্রি ক্লিনিক্স প্যারাক্লিনিক্স অল্প বিস্তর পড়ে যেতে হবে। প্যারাক্লিনিক্স মানে ফার্মা প্যাথো মাইক্রো, এটা ওই ইন্টিগ্রেটেড কেসের মধ্যে যতটা লাগে অতটাই আগে কাভার করো, তারপর সময় থাকলে বাকি দেখা যাবে। মানে ধরো যেগুলো তুমি যে ক্যান্সারগুলো স্ক্রিনিং পড়ছো তাদেরই হিস্টোলজি স্লাইড দেখে নিলে, তাদেরই প্যাথোলজি স্লাইড দেখলে, এই রকম। আর বাকি বলতে অর্থোপেডিক্সের যেগুলো কমন ফ্র্যাকচার, কোলেজ ফ্র্যাকচার বা ধরো হিপ মানে ফ্র্যাকচার, নেক অফ ফিমার ফ্র্যাকচার, হেড অফ ফিমার, হ্যাঁ, এই ধরনের বোথ বোন ফোরাম ফ্র্যাকচার, এই ধরনের জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু আদার্স বিভিন্ন রকম ছোটোখাটো মানে হাতের আঙুল, পায়ের আঙুলের বিভিন্ন ফ্র্যাকচার, যেগুলোর বিভিন্ন রকম নাম আছে, সেই নেম ফ্র্যাকচারগুলো এগুলো হয়তো খুব বেশি মানে গুরুত্বপূর্ণ না। বিভিন্ন রকম যে তোমার স্লিং বা বিভিন্ন যে ম্যানেজমেন্টগুলো আছে যেগুলোর আবার নাম আছে, তো সেইগুলো হয়তো খুব গুরুত্বপূর্ণ নয়, কারণ এক্ষেত্রে ব্লক লেভেলে প্রাইমারি কেয়ারের ক্ষেত্রে এগুলো কোনোটাই সম্ভব হয় না। সেখানে হয়তো বড়জোর একটা স্লিং দিয়ে তাকে রেফার করা হয়, কিন্তু এক্স রে থেকে সেটা ডায়াগনোসিস করতে পারাটা দরকার, যে কারণে আমি বলছি রেডিওলজিটা ভালো করে দেখে যাও। তো এগুলো গেল মোটামুটি যে যতগুলো টপিক আপাতত আমার মনে হয়েছে আমি বললাম। এগুলো তো লাগবেই, এর সঙ্গে আরও যতটা সম্ভব পড়ে যাবে। তবে হ্যাঁ, যারা নিট পিজির জন্য প্রস্তুতি নিচ্ছ তারা তো এই বেসিক কোয়েশ্চেনগুলো অতি অবশ্যই পারবে। তো আলটিমেটলি যাদের নিটের প্রিপারেশান ভালো তাদের এই পরীক্ষাটা ভালোই হবে। তো তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও। যদি সম্ভব হয় আমি চেষ্টা করব সাবজেক্ট ওয়াইজ টপিকের লিস্ট দিয়ে ভিডিও দিতে। তো আপাতত এটা ওভারঅল একটা অ্যাপ্রোচের জন্য ভিডিও দিলাম। যদি তোমাদের কিছু উপকারে লাগে আমার খুব ভালো লাগবে। আর কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করো, আমি পারলে আমি রিপ্লাই দিয়ে দেবো ওখানেই। থ্যাংক ইউ।